কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টে পাস কোর্সে রয়েছে অর্থাৎ হিস্টোরি জি অথবা সিসি ওয়ান পেপারটি তোমাদের যাদের রয়েছে সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 3টি 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো দেখে নাও তোমাদের কোশ্চেন 3টির অ্যান্সার দেখে নাও। কোশ্চেন 3টির অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর দেখো কোশ্চেনগুলির অ্যান্সার দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি লিখবে, দেখো প্রথম পয়েন্ট লিখবে সূচনা। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে মুদ্রা ও স্থাপত্য ভাস্কর্য বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। সাহিত্য ও লিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় মুদ্রা ও স্থাপত্য ভাস্কর্য সেগুলির সত্যতা নির্ণয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট পয়েন্ট লিখবে মুদ্রা। মুদ্রা হলো নির্দিষ্ট একটি ধাতুখণ্ডের উপর নির্দিষ্ট ওজন এবং শাসকের ছাপযুক্ত বস্তু যা বিনিময়ের কাজে ব্যবহৃত হয়। প্রাচীন যুগে সোনা রূপা তামা প্রভৃতি ধাতুর মুদ্রা প্রচলিত ছিল। প্রাচীন ভারতের রাজারা সিংহাসনে আরোহণ, কোনো পরাক্রমী শত্রুকে পরাজিত করা প্রভৃতি ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মুদ্রা প্রচলন করতেন। নেক্সট পয়েন্ট লিখবে বিভিন্ন যুগের মুদ্রা। সিন্ধু সভ্যতার কোনো মুদ্রা পাওয়া যায়নি। বৈদিক যুগে মোনা ও নিক্স নামে 2 ধরনের স্বর্ণ মুদ্রার কথা জানা গেলেও সে যুগে মুদ্রার ব্যবহার খুব কম ছিল। তবে গ্রিকদের প্রভাবে ভারতে মুদ্রার প্রচলন রীতি বিস্তার লাভ করেছিল। মৌর্য পরবর্তী যুগে ব্যাক্ট্রিয় গ্রিকদের মাধ্যমে ভারতে সন তারিখযুক্ত মুদ্রা প্রবর্তনের সূচনা হয়। হুবিক্স, বাসিক্স, কনিষ্ক সহ একাধিক কুষাণ রাজার নামও ও রাজত্বকালের কথা সেই সময় প্রচলিত মুদ্রা থেকেই জানা যায়। তেমনই সে যুগের মুদ্রা থেকে রোম ভারত বাণিজ্যের প্রমাণ মেলে। এছাড়া ব্যাক্ট্রিয় গ্রিক, শক এবং সাতবাহন রাজাদের বিভিন্ন কার্যকলাপের ইতিহাস মুদ্রা থেকে পাওয়া যায়। গুপ্ত যুগের প্রাপ্ত মুদ্রায় একাধিক দেবদেবীর মূর্তি, রাজাদের মূর্তি ছাড়াও সমুদ্রগুপ্তের বিনা বদনরত মূর্তি পাওয়া গিয়েছে। এই যুগের স্বর্ণ মুদ্রা থেকে সমকালীন অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় মেলে। তবে গুপ্ত পরবর্তী যুগের ভারতের মুদ্রা প্রবর্তন অনেকটা কমে গিয়েছিল। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে মুদ্রার গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব অস্বীকার করা যায় না। মুদ্রা থেকে ইতিহাস রচনার বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়, যেমন এক, মুদ্রা থেকে বিভিন্ন রাজার নাম, ছবি এবং সিংহাসনে আরোহণকালের পরিচয় পাওয়া যায়। 2, মুদ্রায় দেবদেবীর মূর্তি থেকে ধর্মীয় জীবনের পরিচয় মেলে। 3, মুদ্রায় অঙ্কিত বাদ্যযন্ত্র, অলঙ্কার, পোশাক প্রভৃতি থেকে সে যুগের সমাজ জীবনের তথ্য জানা যায়। 4, অর্থনৈতিক ইতিহাস রচনাতেও মুদ্রার গুরুত্ব রয়েছে। স্বর্ণ মুদ্রা থেকে যেমন আর্থিক সমৃদ্ধির পরিচয় মেলে, তেমনি খাদ্যযুক্ত মুদ্রা থেকে আর্থিক অবনতির সন্ধান পাওয়া যায়। 5, একটি মুদ্রার ওপর অন্য রাজার ছাপ থেকে প্রমাণিত হয় যে প্রথম রাজা দ্বিতীয় রাজার দ্বারা পরাজিত হয়েছিলেন। 6, মুদ্রা থেকে রাজাদের রাজ্যসীমা, বিভিন্ন রাজ্যের মধ্যেকার বাণিজ্য প্রভৃতির বিবরণ পাওয়া যায়। সুতরাং বলা যায় মুদ্রা প্রাচীন ভারতের সুসংবদ্ধ ইতিহাস রচনার সাহায্য করে। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অপরিসীম। মুদ্রা থেকে তৎকালীন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাই প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনে মুদ্রার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। এরপর দেখে নাও নেক্সট 2 নম্বর কোশ্চেন ছিল পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋক বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল, অথবা বৈদিক যুগের শাসন কাঠামোর সংক্ষিপ্ত পরিচয় দাও। শাসন কাঠামোর সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। অ্যান্সারে লিখবে, প্রথম পয়েন্ট লিখবে সূচনা। বৈদিক যুগের রাজনৈতিক অবস্থার ইতিহাস জানার জন্য অন্যতম 4টি উপাদান হলো বেদ। এছাড়া বিভিন্ন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত উপাদান থেকেও কিছু তথ্য পাওয়া যায়। এগুলি থেকে ঋক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক জীবনের পরিচয় মেলে। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে ঋক বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা। গোষ্ঠী থেকে রাজতন্ত্র।
আর্যরা ভারতে আসার পর থেকে তারা ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল। ক্রমশ পশুপালন কৃষিজীবী দখলকে কেন্দ্র করে একদিকে যেমন আর্যদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংগ্রাম শুরু হয়েছিল, তেমনি অপরদিকে আর্য অনার্যের মধ্যে যুদ্ধ শুরু হয়। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের বিবরণ আছে। এই সমস্ত সংগ্রামের ফলে ধীরে ধীরে বৃহৎ গোষ্ঠী থেকে রাজতন্ত্রের উদ্ভব হয়। নেক্সট পয়েন্ট লিখবে রাজার অবস্থান। ঋগ্বেদের যুগে রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি বিশাল প্রাসাদে বাস করতেন। রাজার পদ বংশানুক্রমিক হলেও প্রয়োজনে রাজা নির্বাচন করা হতো। রাজার কর্তব্য ছিল রাজ্য ও তার প্রজাদের রক্ষা করা। রাজ্যগুলির আয়তন খুব বেশি ছিল না, তবে ক্রমশ বড় রাষ্ট্র গড়ে উঠেছিল এবং রাজারা একরাট, সম্রাট, রাজ চক্রবর্তী প্রভৃতি উপাধি গ্রহণ করতেন। নেক্সট পয়েন্ট কর্মচারী শ্রেণী। ঋগ্বেদের যুগে রাজারা শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কর্মচারী নিয়োগ করতেন, যথাক্রমে গ্রামণী, পুরোহিত, সেনানী, উগ্র, গুপ্তচর প্রভৃতি। গ্রামণী ছিল গ্রামের শাসক। পুরোহিত ধর্মীয় বিষয় ছাড়াও প্রশাসন ও সমাজের বিভিন্ন বিষয়ে রাজাকে সাহায্য করতেন। গুপ্তচর রাজাকে রাজ্যের সমস্ত প্রকার খবর প্রদান করত। উগ্র দেশের অপরাধীদের দমন করত। সেনানী ছিল সেনাবাহিনীর প্রধান। এছাড়া রাজ্যে পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে দুটি পরিষদ ছিল। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে স্থানীয় প্রশাসন। ঋগ বৈদিক যুগের সাম্রাজ্যগুলো কতকগুলি ভাগে বিভক্ত ছিল। প্রশাসনের সর্বনিম্ন স্তরে ছিল গ্রাম। গ্রামের প্রধানকে গ্রামণী বলা হতো। কতগুলি পরিবারকে নিয়ে গ্রাম গঠিত হতো। বৈদিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল পরিবার। পরিবারের প্রধানকে কুল্প বা কর্তা বলা হতো। কতগুলি গ্রামকে নিয়ে বিষ গঠিত হতো এবং বিষের প্রধানকে বলা হতো বিশ্বপতি। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে সামরিক ও বিচার প্রশাসন। ঋগ্বেদের যুগে সামরিক ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। সেনাবাহিনীর প্রধান ছিলেন সেনানী। পদাতিক, অশ্বারোহী ও রথারোহী সেনাবাহিনী থাকত। রাজা নিজে বিচারের কাজ করতেন। এছাড়া পুরোহিত, মধ্যমাসীন, গ্রাম্যবাদীন নামক কর্মচারীরাও বিচারের কাজ করতেন। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা। রাজতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি। পরবর্তী বৈদিক যুগে ক্ষত্রিয় সম্প্রদায় দেশ শাসন ও যুদ্ধের কাজে প্রধান ভূমিকা নিয়েছিল। এ যুগে রাজারা আরও বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে এবং তারা দুর্বল রাজ্যগুলি জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। এর ফলে সাম্রাজ্যবাদের প্রসার ঘটে। রাজারা এই সময় অশ্বমেধ, রাজস্ব ও প্রভৃতি যজ্ঞানুষ্ঠান সম্পূর্ণ করে এবং বিরাট সম্রাট, রাজাধিরাজ প্রভৃতি উপাধি গ্রহণের মধ্য দিয়ে নিজেদের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা চালায়। পরবর্তী নেক্সট পয়েন্ট সভা ও সমিতির গুরুত্ব হ্রাস। রাজারা পরবর্তী বৈদিক যুগে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য শাসন কাজেও নিজেদের চূড়ান্ত ক্ষমতাশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল। ফলে সভা ও সমিতির এই দুটি পরামর্শ তারা আর গ্রহণ করতো না এবং এইভাবেই ধীরে ধীরে এই দুটি পরিষদের বিলুপ্তি ঘটে। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে বিভিন্ন বিভাগের রাজার প্রাধান্য। পরবর্তী বৈদিক যুগে রাজা বিচার বিভাগেও চূড়ান্ত ক্ষমতাশালী অধিকারী ছিলেন। যদিও গ্রাম্য স্তরের বিচার ব্যবস্থা আগের মতোই ছিল, রাজস্ব ব্যবস্থায় বলি ছাড়াও জনগণের উপর আরও কর আরোপ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী, সেনাধ্যক্ষ, ভাগসুক, স্থপতি প্রভৃতি নতুন ধরনের কর্মচারী নিযুক্ত হয়। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট উপসংহার। সুতরাং বলা যায় বৈদিক যুগের শাসন ব্যবস্থার গণতান্ত্রিক কাঠামো পরবর্তীকালে লোপ পায়। বৈদিক যুগের সূচনার সময়ে রাজারা সভা সমিতির সহযোগিতার শাসন পরিচালনা করতেন এবং স্থানীয় শাসনে বিভিন্ন ধরনের কর্মচারী পদও তারা তৈরি করেন। তবে পরবর্তী বৈদিক যুগে রাজাদের ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা স্বৈরাচারী শাসককে পরিণত হয়। এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন ছিল দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বর কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা সংগ্রহ করতে চাইছো তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো। দেখো অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে প্রথম পয়েন্ট লিখবে সূচনা। প্রাচীন ভারতের কোনো ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়নি, ফলে প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য বিভিন্ন উপাদানের সাহায্য নিতে হয়। এর মধ্যে সাহিত্যগত উপাদান সর্বাধিক গুরুত্বপূর্ণ। সাহিত্যগত উপাদানগুলিকে দেশীয় ও বিদেশি এই দুই ভাগে ভাগ করা হয়। প্রাচীন ভারতের বিভিন্ন ধরনের দেশীয় সাহিত্য রচিত হয়েছিল, যেমন ধর্মীয় সাহিত্য, জীবনী গ্রন্থ, স্মৃতিশাস্ত্র, আঞ্চলিক ইতিহাস প্রভৃতি। এগুলি থেকে প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়।
প্রথম পয়েন্ট লিখবে বৈদিক সাহিত্য। প্রাচীন ভারতের প্রধান উপাদান হলো 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। বেদকে কেন্দ্র করে বহু গ্রন্থ রচিত হয়েছিল, যেমন ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, উপনিষদ প্রভৃতি। এই সমস্ত গ্রন্থ থেকে আর্যদের সমাজ, ধর্ম, অর্থনীতি ও রাজনৈতিক যুগের পরিচয় মেলে। নেক্সট পয়েন্ট, মহাকাব্য ও পুরাণ। বৈদিক সাহিত্যের পর উল্লেখযোগ্য গ্রন্থ হলো রামায়ণ ও মহাভারত মহাকাব্য। এই দুটি গ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে ভারতের বিভিন্ন রাজ্য ও রাজাদের নাম, আর্য অনার্য সংঘাতের ইতিহাস প্রভৃতি জানা যায়। তেমনি সমাজ জীবন, সংস্কৃতি ও দার্শনিক তত্ত্বের বিভিন্ন বিষয় এই মহাকাব্যে বর্ণিত হয়েছে। মহাকাব্যের পরে পুরাণের কথা বলা প্রয়োজন। ভারতে 18টি পুরাণ রচিত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ প্রভৃতি। এই গ্রন্থগুলি থেকে অসংখ্য রাজার নাম, বংশতালিকা প্রভৃতির পরিচয় পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, স্মৃতিশাস্ত্র। প্রাচীন ভারতে বহু স্মৃতিশাস্ত্র রচিত হয়েছিল, যেমন মনুস্মৃতি, কাত্যায়নী স্মৃতি, নারদ স্মৃতি প্রভৃতি। এই সমস্ত গ্রন্থে বৈদিক যুগের পরবর্তী সময়কালের সামাজিক রীতিনীতি, ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, জৈন ও বৌদ্ধ সাহিত্য। বৌদ্ধ সাহিত্য। প্রাচীন ভারতের ইতিহাস রচনার অন্যতম উপাদান হল জৈন ও বৌদ্ধ গ্রন্থ। জৈন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল দ্বাদশ অঙ্গ, জৈন ভাগবতী সূত্র, প্রবন্ধ চিন্তামণি, আচারঙ্গ সূত্র প্রভৃতি গ্রন্থ। তেমনি বৌদ্ধ গ্রন্থের মধ্যে ত্রিপিটক, জাতক, মহাবংশ, দিব্যবংশ প্রভৃতি বিশেষ গুরুত্বপূর্ণ। এইসব গ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ পাওয়া যায়। সেই সঙ্গে তৎকালীন যুগের সমাজ এবং মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে বহু তথ্য মেলে। নেক্সট পয়েন্ট, জীবনী গ্রন্থ। গুপ্ত যুগে প্রাচীন ভারতে বহু জীবনী গ্রন্থ রচিত হয়েছিল। এক্ষেত্রে বাণভট্টের হর্ষচরিত গ্রন্থটি অন্যতম। এই গ্রন্থে হর্ষবর্ধনের দিগ্বিজয়, শশাঙ্কের সঙ্গে যুদ্ধ এবং হর্ষের জনকল্যাণকামী কাজের বিবরণ আছে। সন্ধ্যাকার নন্দীর রামচরিত গ্রন্থে একদিকে অযোধ্যাপতি রামচন্দ্র এবং অন্যদিকে পাল রাজা রামপালের কাহিনী বর্ণিত হয়েছে। আবার বিলোহনের বিক্রমাঙ্ক দেব চরিত, জয়সিংহের কুমার পাল চরিত, বাগপতিরাজের গৌরবাহ প্রভৃতি গ্রন্থ থেকে বিভিন্ন রাজাদের কীর্তি কাহিনীর বিবরণ পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, আঞ্চলিক ইতিহাস। প্রাচীন ভারতের আঞ্চলিক ইতিহাসের মধ্যে প্রথমে কলহনের রাজতরঙ্গিনীর কথা বলতে হয়। এই গ্রন্থে কলহন প্রথম নিরপেক্ষভাবে কাশ্মীরের রাজাদের ইতিহাস তুলে ধরেছেন। চাঁচানামা গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়ের বিবরণ পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, সংস্কৃত সাহিত্য। উপরিক্ত গ্রন্থাদি ছাড়াও প্রাচীন ভারতে অসংখ্য উন্নত মানের সংস্কৃত সাহিত্য রচিত হয়েছিল, যেগুলি থেকে সরাসরি রাজনৈতিক ইতিহাস না পাওয়া গেলেও সমকালীন সমাজ জীবন ও সাংস্কৃতিক ইতিহাস চর্চায় এগুলির গুরুত্ব ছিল অপরিসীম। উদাহরণস্বরূপ কালিদাসের মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম প্রভৃতি গ্রন্থ, হর্ষবর্ধনের নাগানন্দ, রত্নাবলীর প্রিয়দর্শিকা, জয়দেবের গীতগোবিন্দ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের কিছু ত্রুটি থাকলেও এগুলির গুরুত্ব ছিল অপরিসীম। প্রাচীন ভারতের বিভিন্ন যুগের বর্ণনা সাহিত্য থেকেই সংগ্রহ করতে হয়, আর সঠিক তথ্য জানার জন্য অন্যান্য উপাদানের মাধ্যমে দেশীয় সাহিত্যের তথ্যকে যাচাই করা অবশ্যই প্রয়োজন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন 3টি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে।